আপনারা সকলেই জানেন কলকাতা হাইকোর্ট থেকে বেশ কিছুদিন আগে আপার প্রাইমারির নিয়োগ সংক্রান্ত একটি নির্দেশিকা দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে যে মার্চ মাস 2026 সালের মধ্যে আপার প্রাইমারি নিয়োগের যে পরীক্ষা সেটা পশ্চিমবঙ্গ সরকারকে নিতে হবে। তো এখন এই অর্ডারের উপর দাঁড়িয়ে বেশ কিছু আশার আলো দেখা দিয়েছে আপার প্রাইমারির নিয়োগ সংক্রান্ত। কোর্ট থেকে এই নির্দেশ দিলেও কিন্তু এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকার তার আলাদা করে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করেনি বা কোনো গেজেট পাবলিশ হয়নি বা এই ধরনের সরকারের পক্ষ থেকে কোনো কিছু ব্যবস্থাপনা এখনও পর্যন্ত আমাদের সামনে আসেনি। তাই এই অবস্থায় আপনি কিভাবে প্রস্তুতি নেবেন, পরীক্ষার নিয়ম কি থাকবে, কারা বসতে পারবে কারা বসতে পারবে না, সেই সংক্রান্ত পরিষ্কার কোনো নির্দেশিকা এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে কিন্তু নাই। এর আগে যে পরীক্ষা হয়েছিল 2014 সালে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, 2015 সালে যে পরীক্ষা হয়েছিল, সেখানে যা কিছু নির্দেশিকা ছিল, সেখানে যা কিছু সিস্টেম ছিল, যারা ইতিমধ্যে নিয়োগের জন্য প্রিপারেশন নিতে চাইছেন সেই পরীক্ষার জন্য, তারা কিন্তু সেটাকেই ভিত্তি ধরে এগোবেন। তাহলে এখন আমি পরপর যে বিষয়গুলো বলবো সেটা কিন্তু এই 2025 বা 26 যে আপার প্রাইমারির পরীক্ষা হবে তার নিয়ম নির্দেশিকা কিন্তু না, সেটা এখনও বেরোয়নি। যেটা বলছি সেটা 2014 সালের। এর সঙ্গে মিলতেও পারে, নাও মিলতে পারে, হতে পারে সবটাই এক থাকলো, হতে পারে আমূল পরিবর্তন হয়ে গেল, যা কিছু হতে পারে, কি হবে সেটা বলা মুশকিল। তাহলে প্রথমেই যদি শিক্ষাগত যোগ্যতার বিষয়বস্তুটা আসে, তাহলে সেখানে দুটো ভাগ রয়েছে। একটা হচ্ছে আপনার যদি ডিএলএড থাকে তাহলে আপনি গ্র্যাজুয়েট হলেই হবে, সেখানে আলাদা করে মার্কসের কোনো ব্যাপার নেই। অর্থাৎ আপনি বিএ, বিএসসি, বিকম ইত্যাদি কিছু একটা পাশ করে রেখেছেন এবং আপনার ডিএলএড আছে, তাহলে আপনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে আর কোনো কিছু মাথা ঘামানোর প্রয়োজন নেই। রিজার্ভ ক্যাটাগরি, আনরিজার্ভ ওসব কোনো ব্যাপার থাকছে না, গ্র্যাজুয়েট এবং তার সঙ্গে ডিএলএড করা রয়েছে, ব্যাস মিটে গেল একটা। দ্বিতীয় যেটা রয়েছে, যাদের ডিএলএড করা নেই অথচ বিএড করা আছে, সেই বিএড ক্যান্ডিডেটদের ক্ষেত্রে গ্র্যাজুয়েশনে 50% মার্কস লাগবে। বেশ, তাহলে যাদের বিএড করা আছে তাদের কিন্তু 50% মার্কস থাকলেই তারা কিন্তু এই পরীক্ষায় বসতে পারবে। এবার সেখানে এসটি, এসসি, ওবিসি এই যে সংরক্ষণের আওতায় যারা রয়েছেন তাদের জন্য 5% ছাড় রয়েছে, অর্থাৎ তারা 45 মার্কস পেলেই কিন্তু পরীক্ষায় বসতে পারবেন। এবারে এখানটায় এসে একটু সমস্যা তৈরি হচ্ছে যে আমার গ্র্যাজুয়েশনে 50% নেই কিন্তু আমার এমএতে বা এমএসসিতে 50% আছে, আমি কি বসতে পারবো? তার উত্তরে এখনও পর্যন্ত যা দেখতে পেয়েছি যে হ্যাঁ, আপনি বসতে পারবেন। এই বিষয়ে 12/22/2019 সালে একটি গেজেট প্রকাশিত হয়েছিল এনসিটিএর পক্ষ থেকে। সেখানে বলা হয়েছিল যে যাদের গ্র্যাজুয়েশনে 50 নেই, তাদের যদি এমএতে 50 থাকে তাহলে তারা অবশ্যই বসতে পারবে। বেশ, তাহলে এই হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন মিটে গেল। এবার বয়সের বিষয়ে আসি। আপনি যদি ইউআর ক্যাটাগরির মধ্যে পড়েন তাহলে বয়স হচ্ছে 20 থেকে 40 বছর। যখন বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সেখানে যে ডেট মেনশন করা থাকবে সেটাকে ধরে 20 থেকে 40 বছর বয়স হতে হবে আনরিজার্ভ ক্যাটাগরিদের ক্ষেত্রে। আর রিজার্ভ ক্যাটাগরিদের ক্ষেত্রে এসসি তাদের জন্য 5 বছর বয়সের ছাড় রয়েছে, অর্থাৎ 20 থেকে 45 বছর, এবং ওবিসিদের জন্য 3 বছর বয়সের ছাড় রয়েছে, অর্থাৎ 20 থেকে 43 বছর বয়সের যারা আছেন তারা এই পরীক্ষায় বসতে পারবেন। এবারে আসুন একটু পরীক্ষার পদ্ধতি সম্বন্ধে জেনে নিই। এর আগে 2014-15 সেখানে যে পরীক্ষাটা হয়েছিল সেখানে 150 নম্বরের টেট নেওয়া হয়েছিল এবং তার সঙ্গে 10 নম্বরের ইন্টারভিউ ছিল। তাহলে এবছরও যদি পরীক্ষা হয় তাহলে 150 নম্বরের টেট দিতে হবে আপনাকে এবং তার সঙ্গে 10 নম্বরের ইন্টারভিউ হবে। এই পদ্ধতির কিছু পরিবর্তন আসতেও পারে, কারণ আমরা মাদ্রাসা সার্ভিস কমিশন বা সাঁওতালি মিডিয়ামে দেখেছি সেখানে কিছু পরিবর্তন করা হয়েছে। তো সেই পরিবর্তন যদি হয় তাহলে কি হবে, 150 নম্বর টেট এবং 10 নম্বর ইন্টারভিউ, তার মাঝে একটা সাবজেক্টের পরীক্ষা আসতেও পারে, নাও আসতে পারে, সেটা বিজ্ঞপ্তি প্রকাশিত না হলে আমরা জানতে পারছি না। আর পরীক্ষার ক্ষেত্রে সেখানে বেশ কিছু বিষয়বস্তু থাকবে এবং বিষয়বস্তুর একটু বৈচিত্র্য এখানে লক্ষণীয়, যেটা হচ্ছে যে প্রথমে সিডিপি সেটা 30 নম্বর থাকলো, বাংলা 30 নম্বর, ইংরাজি 30 নম্বর। এটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। আমি বেশিরভাগ ক্যান্ডিডেট যেহেতু ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশকে সিলেক্ট করবেন, তাই সেক্ষেত্রে অন্যান্য বিষয়ের কথা আর বললাম না। তাহলে সিডিপি, বাংলা, ইংরাজি এই 3টে বিষয়ের সকলকে পরীক্ষা দিতে হবে, একই প্রশ্নপত্রে পরীক্ষা দিতে হবে। তাহলে এই 3টি প্রশ্নের জন্য 90 নাম্বার হয়ে গেল। এবারে
বাকি যে নাম্বারটা থাকলো অর্থাৎ 60 নাম্বার, সেখানে এসে দুটো ভাগ দেখা যাচ্ছে। একটা হচ্ছে সায়েন্সের স্টুডেন্ট, একটা হচ্ছে আর্টস এবং কমার্সের স্টুডেন্ট। যারা সায়েন্সের ছাত্রছাত্রী আছেন তাদের ওই 60 নাম্বারের মধ্যে অঙ্ক থাকবে এবং বিজ্ঞান থাকবে, অর্থাৎ জীবনবিজ্ঞান, ভৌত বিজ্ঞান এবং অঙ্ক, এই তিনটি বিষয় ওই 60 নাম্বারের মধ্যে থাকবে। এবারে যারা আর্টসের স্টুডেন্ট রয়েছেন বা কমার্সের স্টুডেন্ট রয়েছেন তাদের জন্য সোশ্যাল সায়েন্স বা সমাজবিজ্ঞান সেই বিষয়টা থাকবে, এবং সমাজবিজ্ঞানের মধ্যে ইতিহাস আছে, ভূগোল আছে, পলিটিক্যাল সায়েন্স আছে। মোটামুটি এই তিনটে বিষয়ের উপরই সবথেকে বেশি জোর দেওয়া আছে। আমি যেদিন সিলেবাস নিয়ে ভিডিও বানাবো সেদিন এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকে একটা সাধারণ ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। যেখানেই দেখবেন এই ভিডিও, তার নিচেই কিছু কমেন্ট রয়েছে, ভালো কমেন্ট, খারাপ কমেন্ট দুটোই রয়েছে। এবার আপনাকে আমি দুটো দিক তুলে ধরছি, আপনার যেটা পছন্দ আপনি সেটাকে নিয়ে নেবেন। প্রথমে হচ্ছে যেটা ভাঁওতাবাজি, এই পরীক্ষা হবে না। আপনি যদি এটাকে ভাবেন তাহলে আপনার পিছনে যুক্তি আছে এটাই যে এখন সরকার এসএসসির যে নিয়োগ বিভ্রাট হয়েছে সেটাকে নিয়ে ব্যস্ত। 2022 সালের যে প্রাইমারি ইন্টারভিউ সেটাকেও নিতে পারলো না, এই অবস্থায় প্রাইমারি টেট নিতে পারেনি, নতুন করে এ পরীক্ষা হবে না। এটা জাস্ট আইওয়াশ করা একটা ব্যাপার, আপনি চাইলে এটাকে বিশ্বাস করতে পারেন। দ্বিতীয় যে কারণ, বেশ প্রায় অনেক কমেন্টে পড়লাম যে সেটা হচ্ছে যে এই সরকারের নিয়োগের কোনো সদিচ্ছা নেই, তাই নিয়োগ হবে না, শুধুমাত্র ফর্ম ফিল আপ করিয়ে ক্যান্ডিডেটদের কাছ থেকে কিছু টাকা সংগ্রহ করার ব্যবস্থা করা হচ্ছে। আপনি চাইলে সেটাকেও বিশ্বাস করতে পারেন। তৃতীয়, কোর্ট অর্ডার দেওয়া হয়েছে, এই সরকার কোর্টের কোনো অর্ডারই মানে না, তাই এই অর্ডারও মানবে না, তাই এটাকে নিয়ে মাথা ব্যথা করার কোনো কারণ নেই। এখন দেখুন, আপনি প্রিপারেশন নেবেন না, পরীক্ষায় বসবেন না, পরিশ্রম করতে চাইছেন না, এই অবস্থায় যদি নিজেকে দাঁড় করাতে চান তাহলে আপনার কাছে মোটামুটি এই তিনটে কারণে যথেষ্ট। এবং তার সঙ্গে এটাও বলা হচ্ছে যে ওই যে মার্চ মাসের মধ্যে কোর্ট পরীক্ষার কথা বলেছে, সেখানে বিচারপতি যখন রায় দিয়েছেন, বিচারপতি সৌগত ভট্টাচার্য মহাশয়, তিনি যখন রায় দিয়েছেন তখন শেষে মেবি বলে একটি শব্দকে উল্লেখ করেছেন। অর্থাৎ সরকারকে চেষ্টা করতে হবে নিয়োগ করার, না হলে কিছু করার নেই। কাজেই এই যুক্তির উপর দাঁড়িয়েও কিন্তু পরীক্ষা টরীক্ষা সব কোনো কিছুই হবে না। এবং শেষ যে আবার প্রাইমারি নিয়োগ হয়েছিল সেটা 2014 সালে শুরু হয়েছিল এবং 2025-এ গিয়ে শেষ হয়েছিল। তাহলে এটাও যদি 2026-এ শুরু হয় তাহলে 2036 বা 37-এ গিয়ে শেষ হবে। তো সেই সময়ে যারা টেট পরীক্ষায় বসবেন তাদের অনেকে হয়তো বেঁচেও থাকবেন না, এরকমও একটা ব্যাপার ঘটছে। কাজেই এত কিছুর উপর দাঁড়িয়ে এটা ভাঁওতা, এই পরীক্ষা হবে না, এই নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। এটা অনেকের যুক্তি, আপনিও এটা বিশ্বাস করতে পারেন, বিশ্বাস করে এখান থেকে দূরে সরে যেতে পারেন, সেটা আপনার ইচ্ছা। বেশ, এবারে যদি আসার কথা বলি যে কেন আপনি নিজেকে প্রস্তুত করবেন এটার জন্য, বা যদি বলেন যে আমার ইচ্ছে কি, আমার মতামত কি, আমার মতামত অবশ্যই আপনাকে পজিটিভলি এগোতে হবে এবং এই নিয়োগ হবে সেটাকে মাথায় রেখে এগোতে হবে। তার পিছনে কী কী যুক্তি আছে? তার পিছনে যুক্তি আছে অনেক। যেমন ধরুন 2026 সালে কিন্তু বিধানসভা ভোট হবে। তাহলে এই যে শিক্ষা কেলেঙ্কারি ঘটেছে এই বিগত 3-4 বছরে, তাহলে সেখান থেকে শিক্ষা ব্যবস্থাকে একটা ভালো জায়গায় আনতে গেলে কিন্তু নিয়োগ করতেই হবে। এবং জনগণ যে বিশ্বাসে আবার সরকারকে ভোট দেবে যে না একটু সমস্যা হয়েছিল ঠিক হয়ে গেছে, সেই বিশ্বাস অর্জন করতে গেলে কিন্তু শিক্ষা ব্যবস্থায় এই ক্ষেত্রে ব্যাপক আমূল পরিবর্তন প্রয়োজন। তো সরকার একটা সুযোগ, একটা চান্স তো সেখানে নেবেই, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আপনি যে কোনো বিদ্যালয়ের দিকে তাকান, দেখবেন যে হাই স্কুলগুলোতে শিক্ষকের, প্রাইমারি স্কুলের শিক্ষকের, সব জায়গায় শিক্ষকের বড় অভাব। এই অবস্থায় 26,000 চাকরি সেগুলো চলে গেছে, সেটা আবার নতুন করে নিয়োগের মধ্যে দিয়ে আবার আসবে, তাহলে শিক্ষকের ঘাটতি রয়েছে। এই অবস্থায় সেই ঘাটতিকে মেটানোর জন্য সরকার কিন্তু সদর্থক কোনো পদক্ষেপ অবশ্যই নেবে। তাহলে এটাও একটা আশার দিক, আপনাকে সেটার জন্য আশায় বুক বাঁধতে হবে। তৃতীয় হচ্ছে দেখুন, বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে আপার প্রাইমারি গেছে, এই কেস ওই কেস, এইসব অনেক কিছু এর মধ্যে ঘটেছে, আমি সেসব বিষয়ে যাচ্ছি না। তাহলে সেটার জন্য কিন্তু 10-11 বছর 12 বছর দেরি হয়েছে। এখান থেকে সরকার কিন্তু শিক্ষা নিয়েছে। তাহলে আগের নিয়োগ প্রক্রিয়া 10 বছর দেরি হয়েছে মানেই যে এটাও 10 বছর দেরি হবে এমনটা নাও হতে পারে যে এর আগের নিয়োগ প্রক্রিয়া থেকে সরকার শিক্ষা নিয়েছে, এখন ভবিষ্যতে হয়তো এমন কিছু নিয়মনীতি বের হবে যেখান থেকে আইনি জটিলতাগুলো মুক্ত হবে এবং খুব মসৃণ পথে আপনাদের নিয়োগটা হবে, এটাও হতে পারে। এবং সবথেকে বড় কারণ হচ্ছে যে আপনি যদি সরকারি চাকরি পেতে চান তাহলে আপনার দুটো রাস্তা খোলা আছে, এক হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট, এক হচ্ছে স্টেট গভর্নমেন্ট। এবার স্টেট গভর্নমেন্ট, আপনি যেহেতু পশ্চিমবঙ্গে বসবাস করছেন,
কাজেই আপনি এই সরকারকে পছন্দ করেন আর না করেন, আপনাকে কিন্তু তারা যতটুকু নিয়োগ দিচ্ছে, তারা যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে আপনাকে চালাতে চাইছে, আপনি চলতে বাধ্য। তাহলে আপনি যদি ভাবেন যে চোরের উপর রাগ করে মাটিতে ভাত খাবো, সেখানে আখেরে কিন্তু আপনারই ক্ষতি হবে। কাজেই নিয়োগ হবে না বলে হাত তুলে দিলেন, তারপরে একদিন বিজ্ঞপ্তি বেরিয়ে পড়লো, তাহলে তখন আর কিছু করার থাকবে না, আফসোস করা ছাড়া। তার থেকে ভালো যে আপনি একটু প্রিপারেশন নিন, একটু টাচে থাকুন, তারপরে তো বিজ্ঞপ্তি বেরোলে জানতেই পারবেন। এবং যদি ভাবেন যে বিজ্ঞপ্তি বেরোনোর পর শুরু করব, তাহলে কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে। তাই আপনাকে কিন্তু একটা রিস্ক কিন্তু নিতেই হবে। এবং যারা আমাকে দেখেন, নন্দী একাডেমি দেখেন, তাদের এই চ্যানেলের সাবস্ক্রাইবাররা বেশিরভাগই কিন্তু প্রাইমারির ইন্টারভিউ, টেট এগুলোর সঙ্গে সম্পর্ক রাখে। তাহলে আপনারা যদি অল্প অল্প করে আপার প্রাইমারির বিষয়বস্তুগুলো যদি একটু নাড়াঘাটা করতে থাকেন, তাহলে তার সঙ্গে কিন্তু প্রাইমারির ইন্টারভিউরও একটা প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পর্ক আছে। তো যাই হোক, আপনি কেন প্রিপারেশন নেবেন, হ্যাঁ, কেন ঝাঁপিয়ে পড়া উচিত এতক্ষণ, সেইগুলো নিয়ে আলোচনা করলাম। এইবারে আপনি বিবেচক, আপনি বিদ্বান, আপনি বুদ্ধিমান, আপনি জানেন যে আপনাকে কী সিদ্ধান্ত নিতে হবে। যা সিদ্ধান্তই নিন সেটা আপনার নিজস্ব সিদ্ধান্ত। তবে আমাকে যদি জিজ্ঞাসা করেন, আমি বলবো যে অবশ্যই আপনি প্রস্তুতি শুরু করুন। এবারে আসুন নন্দী একাডেমির অবস্থানটা কোথায় জানার চেষ্টা করি। আমি প্রাইমারির ইন্টারভিউ সংক্রান্ত ভিডিও দিচ্ছি, সেগুলো ভিউ হচ্ছে না। এখন চারিদিকে যে অবস্থা চলছে, আমি বুঝতে পারছি যে আপনাদের হয়তো সেগুলো ভালো লাগছে না এখন দেখতে। তো এই অবস্থায় আমি আপার প্রাইমারির কিছু ক্লাস শুরু করব। যদি আপনাদের ভালো লাগে, আপনারা দেখেন, তাহলে আমিও উৎসাহিত হব। আমি আবার পরবর্তী আরও অনেক 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 আপার প্রাইমারির ভিডিও নিয়ে আসবো বিভিন্ন ক্লাসের। আর যদি দেখি যে আপনারা দেখছেন না, তাহলে জানবো যে আমার সাবস্ক্রাইবার, আপনাদের এগুলো প্রয়োজন নেই, বন্ধ করে দেবো। আপনারা হচ্ছেন আমার ভগবান, আপনারা যা চাইবেন আমি তাই দেখাবো আপনাদেরকে, সেটাই দেখানোর চেষ্টা করব। তো যাই হোক, এটাই বলে আজকের এই ভেবেছিলাম সংক্ষিপ্ত করব, কিন্তু অনেকটা বৃহৎ হয়ে গেল। তো যাই হোক, সেই ভিডিও শেষ করলাম। তো আপার প্রাইমারি নিয়ে আপনাদের মতামত কি? অবশ্যই ধনাত্মক মতামত দেবেন। এমন কোনো কিছু লিখবেন না যেটা পড়ে আপনার সম্বন্ধে আর 5 জনের একটা খারাপ ধারণা জন্মাবে। আর মনের মধ্যে যা থাক সেগুলোকে দূর করে দিয়ে ধনাত্মক মানসিকতা নিয়ে সামনের দিকে এগিয়ে চলুন। এই কথাই বলে আজকের ভিডিও শেষ করছি। সকলে ভালো থাকবেন। দেখা হচ্ছে আবার অন্য কোনো এক ভিডিওতে, অন্য কোনো এক দিন। ততক্ষণের জন্য আপনার এই বন্ধু বিশ্বদীপ নন্দীকে বিদায় দিন।